একটা সংসারের লক্ষ্মীশ্রী তখনই বজায় থাকে যখন সেই সংসারের আসল লক্ষ্মী সুখে থাকে। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যদি ঠিক বলি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়েছো। আজকে হচ্ছে শুক্রবার সকাল 6:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। যদি তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে আর তোমরা অনেকে আমার সাথে নিজেকে রিলেট করতে পারবে। বন্ধুরা, একটা কত বড় গাছ আমার ক্ষতি হয়ে গেল। এই এত বড় অ্যালামুন্ডা গাছটা দেখতে পাচ্ছ? কত বড় অ্যালামুন্ডা গাছটা, এই যে পুরো দেখো, এই যে গাছের টপটা কোনো এই পাশটা ছিল, এই ফাঁকাটাই ছিল, ঠিক আছে? কোনো হাওয়া নেই, বৃষ্টি, শুধু বৃষ্টি পড়ছে, ঝড়ও নেই, তাই না মা বলো? কিচ্ছু নেই। ফটাস করে মা এসে দেখে গাছ কিসের আওয়াজ হলো, দেখি টপটা ভেঙে পড়ে আছে। আর এই টপটা, এটার দেখো কত মোটা মোটা শিকড় হয়ে গেছে, দেখো এই দেখো মোটা মোটা। এই শিকড়গুলোকে না ছাড়িয়ে ফেলে দিতে হবে। এই শিকড়গুলোর জন্য নতুন শিকড় না হয় না, জানো তো গাছে। আর এই মা এই টপটার মধ্যে পটিং করছে, কারণ এইখানে একটা আমার কাগজ ফুলের গাছ মরে গেছিল, সেটাকে ফেলে দিয়ে ভাবছি সেই টপটায় ছিল এক্সট্রা, এর মধ্যেই না পটিংটা করতে হবে, নাহলে গাছটা না মরে যাবে, জানো তো? কিছুই না, জানো তো, এটাকে জাস্ট এর মধ্যে বসে দিলে হয়ে যাবে। বলো মা, নাকি একটু ছাড়িয়ে দিতে হবে এটাকে? গাছটা কি ভারী হয়ে গেছে কি বলবো বন্ধুরা। তো যাই হোক, আমি তো একা চাকাতেই পাচ্ছিলাম না, তারপর মাকে বললাম, মাও আমি দুজনে মিলে করলাম। আর এখানে দেখো ওই পুরনো শিকড়গুলোকে ছাড়িয়ে দিলাম আমি আর মা মিলে। তো ভগবান যা করে মঙ্গলের জন্য সেটা আবার প্রমাণ হয়ে গেল। গাছটা যদি না পড়ে যেত তাহলে হয়তো আমরা নতুন করে এই গাছটা রিপোর্ট করতে পারতাম না, কারণ ওই যে থাক বল না, যে থাক রয়েছে আবার কেন নতুন করে খোঁজাবো, করে ফেলেই রাখতাম। আর সত্যি কথা বলতে গেলে মা যদি না থাকতো আমি এতগুলো গাছ হাড় গিজ সামাল দিতে পারতাম না। ভাবো তো, আজকে যদি আমি একা থাকতাম এই এত বড় গাছের আমি রিপোর্ট কী করে করতাম। মা আছে বলে না আমি সত্যি কথা আমার বাগানটাকে আমি মেনটেন করে রাখতে পারি গো। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি আর মা মিলে ভালো করে শিকড়গুলো ছাড়িয়ে নিলাম। আশা করছি এরপর থেকে আমরা ভালো ফুল পাবো। আর এখানে দেখো মা গাছটাও কিন্তু রিপোর্ট করে দিল। বড় গাছটা হয়ে গেছে, আর একটু উঁচু করে দেখো, এই দেখো কত বড় গাছটা, দেখেছো মা? এটা বেশি বড় না মা, এটা আগের বছরে কিনেছিলাম রথে নামা এই অ্যালামুন্ডাটা, নাকি তার আগের বছর মা? 2 বছর হবে, এর বেশি হবে না বোধহয়। ভালো করে শিকড়টাকে ছাড়িয়ে, ভালোই হয়েছে এই গাছটার না, অনেক বছর হয়ে গেছে শিকড়টা ছাড়ানো হয়নি। দেখেছো তো, পুরো শিকড় একদম মাটির টপ থেকে বেরিয়ে গেছে। তো এটা ভালো হয়েছে, ছাড়ানো হয়েছে, আরও বেশি ফুল হবে, গাছটার গ্রোথ কিন্তু আরও বেশি হবে, ঠিক আছে? তোমাদেরও যাদের দেখছো শিকড় পুরো বাইরের দিকে বেরিয়ে এসছে সেসব গাছে কিন্তু ভালো করে রিপোর্ট করে দেবে। আর বর্ষাকালে রিপোর্ট করবে, সবচেয়ে ভালো হবে। গরমকালে কোনোদিনও রিপোর্ট করবে না, বর্ষাকালে রিপোর্ট করতে পারো, শীতকালে রিপোর্ট করতে পারো, এগুলো খুব ভালো সময় রিপোর্ট করা। তোমাদের দেখিয়ে দিলাম। যাক বাবা, সকাল সকাল আজকে অনেক বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল। আর এই দেখো, কথা বলতে বলতে তোমাদের তো গুড মর্নিংই বলা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করছি আমার সকল বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবে। আর আজকে কিন্তু যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমি কিন্তু আমার ব্লগের মধ্যে মধ্যে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব, তাই ভিডিওটা কিন্তু এতটুকু স্কিপ করা যাবে না। সব জানলা দরজা খুলে সিধা চলে এলাম রান্নাঘরে দুধটা বসাতে। আর ওখানে দেখো ঢাকা দেওয়া আছে, ওটা কিন্তু চা ঢাকা দেওয়া আছে, মানে পাতা চা তো একটু ভিজিয়েছি, একটু পরে ছেঁকে নেবো। আর বন্ধুরা, আমার কাউন্টার টেবিল কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, বাট নিচে যে আমার যে বক্সগুলো আছে আজকে ওগুলোকে ভালো করে পরিষ্কার করব বলে চাটা খেয়ে নিয়ে তারপরে কিন্তু কাজে লাগবো। তাহলে কি বলো তো, একটু এনার্জি পাওয়া যাবে, তাই না? তো চলো বন্ধুরা, ব্লগটা পুরো দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কোয়েশ্চেন রাখলাম, আশা করি আমি তোমাদের কাছ থেকে যোগ্য জবাব পাবো। একজন বিবাহিত পুরুষের যখন চারিত্রিক পরিবর্তন ঘটে, সেই পরিবর্তনের দায় কি তার শুধুমাত্র স্ত্রীর, নাকি পারিপার্শ্বিক পরিস্থিতি তাকে বাধ্য করে পরিবর্তন হতে? একজন পুরুষের যখন বিবাহিত জীবনের পর তার পরিবর্তন ঘটে, তখন থেকে পারিপার্শ্বিক মানুষ বলে ওঠে, আগে বিয়ের আগে কিন্তু এরকম ছিল না, বিয়ের পরেই এরকম হয়ে গেছে। আগে কিন্তু এরকম করতো না, বিয়ের পরে এরকম হয়ে গেছে। বিয়ের পরে এরকম হয়ে গেছে, তার মানে তার চারিত্রিক পরিবর্তনের পুরো দোষটাই গিয়ে পড়ছে তার স্ত্রীর ওপরে। আর একটা খুব কমন কথা দেখবে, যে বউ কান ভাঙিয়ে ভাঙিয়ে পুরো মাথাটাই খেয়ে নিয়েছে, আগে কিন্তু এরকম ছিল না। আচ্ছা, বিয়ের আগে ছেলেটির পারিপার্শ্বিক মানুষের ব্যবহার যেমন ছিল, ছেলেটির বিয়ের পর কি সেই পারিপার্শ্বিক মানুষের ব্যবহার একই রকম থাকে? কখনোই না।
পুরা একটু পরে আবার আলোচনায় ফিরছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা মোটামুটি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম, আর তারপরে কিন্তু ভাতটাও বসিয়ে নিলাম। আর এই দেখো ভাত বসানোর সময় কিন্তু আবার 3 মুঠো চাল আমি কিন্তু আবার আমার চালের ডিব্বাতে রেখে দিলাম। তো বন্ধুরা চলো ভাতটা বসিয়ে নিই, তারপরে অন্য কাজে লাগি। ভাতটাও এদিকে হয়ে যাবে আর এদিকে আমার অন্য কাজগুলোও কিন্তু হয়ে যাবে। আর দেখো এখানে দেখলাম বেসিনে না মানে সিঙ্কে অনেকগুলো বাসন জমে গেছে গো, মানে চা খাবার টিফিন খাবার যে বাসনগুলো সেগুলো জমে গেছে। আমি না বেসিন বেশি মানে সিঙ্ক বেশি ভর্তি করে রাখি না গো, কেন বলতো আমার না কাজ করতে অসুবিধা হয়। যখনই আমার বাসন জমে আমি একটা দুটো করে কিন্তু পরিষ্কার করে নিই, তাহলে কি বলতো আমার খাটনিটাও কম হয় আর কাজ করতেও কিন্তু আমার অনেকটা সুবিধা হয়ে যায়। আর এদিকে দেখো হাজব্যান্ড আবার বাজার নিয়ে চলে এসেছে, চলো দেখাই তোমাদের আজকে বাজারে কি কি আনলো। মাংস এনেছে, এটা মাংস আনে আমরা ডিম আর পেঁয়াজ, এই যে পেঁয়াজ, আমরা এক ট্রে ডিম, আর এখানে আছে লঙ্কা আর শসা। চলো আগে আমি এটা ধুয়ে নিই, রেখে দিই, তাহলে এটা ম্যারিনেট হবে। তা ততক্ষণ আমি ঘরটা ঝেড়ে পুছে আসি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মা ওখানে পেঁয়াজটা কেটে দিচ্ছে। আমি এখন শুধুমাত্র ভিনিগার দেবো আর কাশ্মীরি মির্চ আর হলুদ আর হচ্ছে তোমার রসুন বাটা, এই দিয়েই আমি ম্যারিনেট করে রাখবো। আর লাস্টে একদম যখন আমি করব তখন আমি ওর মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপর নুন ডিম কর্নফ্লাওয়ার অ্যাড করে তারপরে আমি ভাজবো। এই এখন যদি আমি ডিমটা আর কর্নফ্লাওয়ারটা অ্যাড করি না, তাহলে তোমার পুরো জল ছেড়ে যাবে আর এটা মানে ব্যাটারটা টাইট হবে না। থাক এটা এরমভাবে, এখন আমার কিছু লাগবে না, এরকমই থাক। চলো যাই হোক বন্ধুরা, ওখানে চিকেনটাকে ম্যারিনেট করে সিধা চলে এলাম মেয়ে স্টাডি রুমটা ক্লিন করতে। আর তার সাথে সাথে তোমাদের সাথে কথাগুলোও শেয়ার করে নিই। একটা জিনিস খেয়াল করবে যে বিয়ের আগে কোনো পুরুষের ওপরই কোনো সাংসারিক দায়িত্ব কিন্তু থাকে না। বলতে পারো বাবার হোটেলে ফ্রিতে খাওয়া দাওয়া, কিন্তু সেই ছেলেটি যখন বিয়ের পর এই রকমভাবে ফ্রিতে কিন্তু সে খেতে পারবে না। সে খেতে পারলেও বউটে কিন্তু খেতে পারবে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মাথায় কিন্তু কথা আসবেই আসবে। কথাগুলো হয়তো খুব বাস্তব, শুনতে না একটু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই চিরসত্য কথা। বিয়ের পর সত্য বিবাহিত বউটাকে যদি একটু প্রোটেক্ট করতে চায়, তাহলে সে হয়ে যাবে বউয়ের আঁচল ধরা। এটা কেউ বোঝে না যে শ্বশুরবাড়িতে সে তার স্বামীর হাত ধরেই এসেছে, তাকে প্রোটেক্ট করার পূর্ণ অধিকার তার স্বামীর আছে। আর ব্যাস সেই দিন থেকে একটু একটু করে পারিপার্শ্বিক মানুষের চারিত্রিক পরিবর্তন কিন্তু শুরু হয়ে যাবে। বন্ধুরা কথাগুলো ঠিক বলছি তো? যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেল। দেখতেই পেলে বাইরের মোটামুটি বাসি কাজগুলো সিঁড়ি ফিরি ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর মেয়ের স্টাডি রুমটাও ক্লিন করা হয়ে গেছে, আর এইবারে চলে এসেছি কিন্তু ডাইনিং রুমটা ক্লিন করতে। মেয়ের যেহেতু 2 দিন ছুটি আছে, এখন একটু দেরি করে উঠছে, তাই বেডরুমটা কিন্তু আমার এখনও ক্লিন করা হয়নি। আর ওখানে কিন্তু মোটামুটি মাংসটা ম্যারিনেট প্রায় হয়ে এসেছে। এই ডাইনিং রুমটা ক্লিন করেই চলে যাব কিন্তু রান্নাঘরে। আসলে কী জানো তো বন্ধুরা, আমি আমার ব্লগে যে টপিকগুলো নিয়ে আলোচনা করি সব কিন্তু আমার বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করে, দিদি এর ওপর টপিক বানাও, ওর ওপর টপিক বানাও। আর আমি কিন্তু একটার পর একটা টপিক বানাতে থাকি। আর একটা জিনিস খুব ভালো করে মাইনিউটলি খেয়াল করে দেখবে যে সংসারের প্রত্যেকটা মানুষ প্রত্যেকের প্রবলেম বলো, প্রত্যেকের দুঃখ কষ্ট একে অপরকে কিন্তু শেয়ার করতে পারে, কিন্তু সেই সংসারের বউটি যখন তার প্রবলেম তার সবচেয়ে প্রিয় মানুষটিকে বলতে যাবে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কান ভাঙানোর সমান। পান থেকে চুন খসলে সবাই যখন সেই বউটির থেকে মুখ ফিরিয়ে থাকে, তখন যদি তার স্বামী একটু তাকে কাছে টেনে নেয়, তাহলে সেই ছেলেটি হয়ে যাবে বউয়ের কেনা গোলাম। একটি ছেলের বিয়ের পর কত নাম হয়ে যায় না, যেমন বউয়ের কেনা গোলাম, বউয়ের আঁচল ধরা, বউ ভেরুয়া, আরও কত কী নাম। আসলে কী বলতো, সমস্যাটা না ছেলেটাকে নিয়ে না, সমস্যাটা হলো তার স্ত্রীকে নিয়ে।
আবার দেখবে সেই সংসারের যখন মেয়েটির বিয়ে হয়ে অন্য সংসারে যায়, আর সেই সংসারের ছেলেটি যখন তার মেয়েকে এরকম ব্যবহার করে, তার মেয়ের সাথে এরকম কাছে টেনে নেয়, ভালোবাসে, তখন কিন্তু সংজ্ঞাটা ছেলেটির একটু চেঞ্জ হয়ে যায়। তখন হয়ে যায় আমার জামাইয়ের মতন জামাই হয় না, আমার জামাই হীরের টুকরো জামাই, এত কেয়ারিং, আমার মেয়েকে এত ভালোবাসে, আমার মেয়েকে এত টেক কেয়ার করে, এত সাপোর্ট করে, আগলে রাখে, এত কিছু হয়ে যাবে, তাই না? এই হচ্ছে নিজের মেয়ের সাথে আর পরের মেয়ের ডিফারেন্স। যাই হোক বন্ধুরা, ভয়েস ওভার দিতে দিতে পুরো হাঁপিয়ে গেছি, একটানা ভয়েস ওভার দিয়ে গেছি তো একটু হাঁপিয়ে গেছি। তো জল খেয়ে আবার কিন্তু আমি বসে গেছি ভয়েস ওভার দিতে। আর দেখো কথা বলতে বলতে আমার কতগুলো কাজ হয়ে গেল আজকে। পুরো এই শোকেসটা মোটামুটি 4টে র্যাকের শোকেস, তার মধ্যে 2টো র্যাক কিন্তু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছো ফাউন্টেনটা, এটা কিন্তু খুব সুন্দর, এটা লাইট জ্বলে, ওয়াটার মানে জল পড়ে, ভীষণ ভালো। একদিন না এইটাকে আমি ভালো করে ডেকোরেশন করে তোমাদের সাথে শেয়ার করব। টাইমের অভাবে না সব কিছু পেরে উঠি না গো বন্ধুরা, দেখি একদিন টাইম করে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো একটা পুশি ক্যাট, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম, আমার মেয়ে যখন ছোটো ছিল তখন ওকে কিনে দিয়েছিলাম, এখনও কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি। তো আমার এখানে মোটামুটি বাসি কাজ কমপ্লিট, ঘরটা ঝাড় দেবো, তারপর মুছবো, তাহলেই আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু সিধা যাবো রান্নাঘরে রান্না চাপাতে। আর তোমাদের দেখিয়েছিলাম যে হাজব্যান্ড এক ট্রে ডিম নিয়ে এসেছিলো, তো সেই ডিমগুলোকে কিন্তু ধোয়া হয়ে গেছিলো সকালবেলা, না মা ডিমগুলো ধুয়ে রেখেছিলো। আমি বা মা যখনই সময় পাই ডিমগুলোকে ধুয়ে তারপর জল ঝরিয়ে তারপরে কিন্তু বক্সে করে ফ্রিজে রাখি। কোনো সময় আমরা কিন্তু ডিম বলো সবজি বলো না ধুয়ে কিন্তু ফ্রিজে রাখি না, অনেক রকম জার্মস কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের ফ্রিজে ঢুকে। তো দেখো এবারে আজকে ভাবছিলাম যে ফ্রিজটাকে একটু ওপর দিয়ে পরিষ্কার করবো। দেখো প্রত্যেকটা দিন তো আর ডিপ ক্লিন করা হয় না, আমি কি করি বলতো, মাঝে মাঝেই না একটু ভিনিগার পরিষ্কার একটা রুমালের মধ্যে নিয়ে ভালো করে একটু মানে কাজগুলো যে র্যাকগুলো পরিষ্কার করে নিই। দেখো এইগুলো যদি আমরা একটু মাঝে মাঝে করে নিই, তাহলে না আমাদের ওই ডিপ ক্লিনের যে হ্যাপা সেটা কিন্তু আর নিতে হয় না। আর দেখো মোটামুটি যদি ফ্রিজে কোনো রকম গন্ধও থাকে, সেই গন্ধটাও স্মেলটাও কিন্তু চলে যায় ভিনিগারের মাধ্যমে। আর ভিমবার লিকুইড দিয়ে যদি পরিষ্কার করা হয় না, একটা সার্ফের গন্ধ কিন্তু থেকে যায়, ওই জন্য আমি ভিনিগারটাই ইউজ করি, ভিমবার লিকুইডটা কিন্তু তখন আর ইউজ করি না। আর আজকে আমার ইচ্ছা হলো গরম জল আর লাইজল দিয়ে ঘর মোছার, দেখি লাইজল দিয়ে ঘর মুছলে ঘর কিরম পরিষ্কার হয়। আমি সত্যি কথা বলছি বন্ধুরা, লাইজল আর গরম জল দিয়ে একদিন ঘর মুছে দেখবে, রেড কালার যেটা হচ্ছে টাইলস গোয়া মানে বাথরুমের টাইলস পরিষ্কার করার যে লাইজলটা রেড কালার, ওইটা দিয়ে পরিষ্কার করবে, ঘর না পুরো চকচকে করে, মানে মুখ পুরো আয়নায় মানে আয়নায় দেখতে পাবে সেই রকম হয়ে যাবে। তো দেখো আমার কথা বলতে বলতে কিন্তু মেয়ের স্টাডি রুমটাও ক্লিন করা হয়ে গেছে। আর আমি না একটু বসে বসেই এরকমভাবেই মুছি গো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো হাঁটু গেড়ে ভাবে মুছতে পারি না, একটু বসে বসে মুছলে মনে হয় আমার বেশি পরিষ্কার হয় আর চাপটা বেশি লাগে। তো যাই হোক আমার এখানে কথা বলতে বলতে মেয়ের স্টাডি রুমটা ক্লিন করা হয়ে গেল। এইবারে আমি কিন্তু ডাইনিং রুমে যাব, ডাইনিং রুমটা ক্লিন করে তারপরে আমার কাজ মোটামুটি কমপ্লিট। আমাকে যারা যারা কমেন্ট করেছে তাদের নামগুলো বলে দিই, মানে সাবস্ক্রাইবার বন্ধুদের নামগুলো বলে দিই: সাকিনা, সীমা সেনাপতি, সোমাস ব্লগ, কৃষ্ণা, অপর্ণা, হীরা লাইফস্টাইল ব্লগ, প্রিয়াঙ্কা, জয়শ্রী, নমিতা, মৌসুমিদি, জিনিয়া, শর্মিষ্ঠা, মালবিকা, রূপা বিশ্বাস, রিঙ্কা পাত্র, নিপা, বিতিকা, রূপালী, অপর্ণা। তো মোটামুটি এতক্ষণ আমি যাদের যাদের কমেন্ট পেয়েছি তাদেরই নাম বললাম, তারপরে আবার যাদের যাদের নাম পাবো নেক্সট ব্লগে তাদের নামগুলো বলবো। আর এখানে কথা বলতে বলতে মেয়েকে একটুখানি অয়েল মাসাজ করে দিলাম। মেয়ে আজকে যেহেতু শ্যাম্পু করবে, তার 1 ঘন্টা আগে আমি মাসাজ করে ভালো করে চুলটাকে আঁচড়ে একটা খোপা বানিয়ে দিলাম, তারপরেও ভালো করে শ্যাম্পু করে নেবে। এখানে চিলি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম প্রথমে সকালবেলা, কিন্তু এখনো কর্নফ্লাওয়ার ডিম অ্যাড করিনি, এখন কর্নফ্লাওয়ার আর ডিম অ্যাড করে তারপর ভাজবো। আচ্ছা, এখানে ডিম আর মাছ রয়েছে, যেহেতু মা চিলি চিকেন রাতে খাবে না, ওই জন্য একটা ডিম মাকে করে দেবো। ঠিক আছে, আজকে চিলি চিকেনের সাথে রাতে ডিনারটা অন্যরকম হবে, তাই জন্য চিলি চিকেনটাকে আমি রাতেই মানে সকালেই করে রাখছি রাতের জন্য। আচ্ছা, এইবারে যেটা সবচেয়ে বড় ব্লান্ডার হয়ে গেল, আবার প্রত্যেকটা দিন এই রান্না করতে গেলে আমার এত কেন দেরি হচ্ছে বুঝতে পারছি না। এখন রান্না করতে এসে দেখি রসুন নেই, রসুন বাটা একদম নেই। ঠিক আছে, মানে এখন রসুন ছাড়াতে হবে, তারপর বাটতে হবে, তারপর আমি রান্না করব। তো ভাবলাম ফালতু কেন বসে থাকবো, তার থেকে আমি চিলি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে আগে ঝপাঝপ ভেজে নিই। মাকে বললাম মা একটু রসুনটা ছাড়িয়ে দাও তাড়াতাড়ি করে, নাহলে আমাদের প্রচুর দেরি হবে, কারণ চিলি চিকেন করতে অনেকটা সময় লাগে। ঠিক আছে, তারপর ডিমটা যেহেতু আলু দিয়ে করবো, এই যে আলু দিয়ে করবো ডিম কষা, সেটাও টাইম লাগবে, চাটনি হবে, ভাজা হবে,
প্রচুর টাইমের ব্যাপার। তো চলো আর আমি কথা বাড়াচ্ছি না, ঝটপট করে তোমরা দেখে রাখো। আমি আগে তেলটা দিয়ে দিচ্ছি। তেল আর কড়াই একসাথে গরম করবো, ঠিক আছে? আমি আলাদা আলাদা করে তেল, আলাদা আলাদা করে কড়াই গরম করি না। আর এখানে ডিম রয়েছে, তো এইবারে আমি চট করে নিই। আর ডিমটা নিয়ে তার কত জল দেখেছো? দাঁড়াও আমি জলটা ফেলে দিই। এই জল বেশি থাকলে না ম্যারিনেট করতে খুব সমস্যা হয়। এবার ডিমটা অ্যাড করলে তারপর দেবো কর্নফ্লাওয়ার, তাহলে টাইট হয়, ব্যাটারটা টাইট হয়, কিছুই না। আমি হাত দিয়ে ম্যারিনেট করছি, যেটা যার সুবিধা। নুনটা অ্যাড করতে ভুলে গেলাম। আচ্ছা, এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করছি, হ্যাঁ, তাহলে ঝাল ঝাল খেতে লাগবে। কারণ আমার মেয়ে হাজবেন্ড ওরা খুব ঝাল খেতে পছন্দ করে বাবা। উফ, এটা বেরোচ্ছে না, একটু চিলি ফ্লেক্সটা অ্যাড করে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। আর এখানে কড়াইতে তেল দিচ্ছি। আর এদিকে দেখো কড়াইটা কিন্তু মোটামুটি গরম হয়ে গেল। চলো চিকেনের পিসটা আগে ভালো করে ভেজে নিই। আর চিকেনগুলো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা ছিল বলে না চিকেনগুলো কিন্তু বেশ সফট হয়ে গেছে আর বেশ ফুলেও গেছে দেখো। আর যেহেতু একটু ওই যে খাবার সোডা অ্যাড করেছিলাম ওর জন্য না বেশ ফুলকো হয়েছে আর খুব ক্রাঞ্চি হয়েছে। আর এদিকে যে আমার মেয়ে বিড়ালটা ঘরে রয়েছে, মানে আমার মেয়েটা ঠিক গন্ধ পেয়ে গেছে, আমাকে বলছে মা 2 পিস চিকেন পকোড়া আর একটু সস আমাকে দিয়ে যাবে। তো ওকে একটু 2 পিস চিকেন পকোড়া একটু সস দিয়ে এলাম। আর এদিকে দেখো হলুদটা কিন্তু আমার পুরোপুরি বাড়ন্ত, মানে হলুদ রয়েছে ঘরে কিন্তু কৌটাতে আমার হলুদ শেষ হয়ে গেছে। তো যাই হোক হলুদটা বার করে নিলাম। আর এখানে দেখো পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগে থেকে তো কেটে নিয়েছিলাম, সেটাকে তেলে দিয়ে দিলাম। আর তার মধ্যে কিন্তু চিলি চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি আদা রসুন বাটা সবই অ্যাড করেছি। আর যেহেতু টমেটো ছাড়া রান্না, ওই যে বললাম হাজব্যান্ডের টমেটো খাওয়া বারণ, টমেটো দিইনি, টমেটো সস আর ভিনিগার। আর এক্সট্রা কোনো সস কিন্তু আমি অ্যাড করি না, কেন বলো তো? ওই আজিনামোটো দিয়ে যে সসটা বানায় সেই সসটা কিন্তু খাওয়া খুব খারাপ। আমি এইরকমভাবেই করি, বিশ্বাস করো টেস্ট কিন্তু কোনো অংশে কম হয় না। তারপর তোমাদের সাথে আমি একটা কথাই বলতে চাই যে একটা সংসার তখনই সুখের হয় যখন সেই সংসারের প্রত্যেকটা মানুষ একে অপরকে সম্মানটুকু দেয় আর একে অপরকে একটু স্পেস দেয়, মানে জায়গা দেয়। আসলে অনেক দিন আগে আমার কাছে এই রিলেটেড একটা কমেন্ট এসেছিলো, তাই মনে হলো আজকে এই ব্লগটা বানিয়ে নিই। তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও, যদি খারাপ লাগে তাও জানিও, যদি ভালো লাগে তাতেও জানিও। তো কমেন্ট বক্সে দেখলাম অনেক বন্ধুরাই কিন্তু আমার এজটা গেস করেছো, তার মধ্যে কিন্তু মৌসুমি আর অদিতি একদম পারফেক্ট গেছো। তো চলো বন্ধুরা একবার দেখিয়ে দিই লাঞ্চ মেনু। এই যে লাল লাল করে ডিম দিয়ে আলু দিয়ে কষা করেছি, এক বেশি মানে কি বলবো পাতলাই একটু করেছি, কারণ ডাল যেহেতু করিনি এটা দিয়েই মেখে খাওয়া হবে। আর এই যে একদম কি বলবো মাখা চিলি চিকেন, এটা রাতের জন্য, যদি সকালে মেয়ে খায় তো খাবে, অপশান আছে। আর এই যে চাটনি, আমড়ার চাটনি। আর বেশি কিছু করে নেবো, আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, পিরিয়ডস হয়েছে, পেটগুলো ব্যথা করছে, অল্পতেই সেরে দিচ্ছি। আর চিলি চিকেন করা মানে এর থেকে চিকেন কষা করা অনেক বেটার। তো চলো আজকে ভালোই গরম আছে, রোদটা ভালোই উঠেছে, চলো স্নানটা করে তারপর ফিরছি। গাছটা এখান থেকে পড়ে গেল, এই যে কোকোপিটে বসানো ছিল তো গাছটা, মা বুঝতে পারিনি, মা একদম জানলায় সেটেছিল দিয়েছিল, আর এই পড়ে এই দেখো পুরো হাওয়ায় এমন হাওয়া দিয়েছে, ওফো কাজ আমার বাড়লো গো। আর এই দেখো কি অবস্থা ঘরে, পুরো চারদিকে গুঁড়ো ভর্তি। এগুলোকে এখন আর সব এই অবধি চলে এসছে, বাবা রে পুরো ঘর মোছা আমার, আর এই অবধি চলে এসছে, দেখেছো? এই দেখো ভাবলাম একটু শোবো, এখন কটা বাজে, এখন 2:45 বাজে ঘড়িতে, আর এই অবস্থা। এখন আমাকে এইটা পরিষ্কার করতে হবে। তো চলো পরিষ্কার করে নিই, তারপর দেখি কি করা যায়, যাতে পরিষ্কার করতে হবে। টাটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7টা আর খুব জোর না খিদে পেয়েছে। কী খাবো, ঘরে ছিল শসা আর একটু মুড়ি আর একটু আচারের তেল, এই তিনটেকেই মিক্সড করে ব্যাস টিফিনটা যে কমপ্লিট করে নিলাম। তো মাঝে মাঝে হালকা ফুলকা কিন্তু আমি এরকম টিফিন খেয়েই থাকি। বন্ধুরা আমি এখানে শসা নিয়েছি, রায়তা বানাবো আজকে রাতে, ঠিক আছে? এইবারে এর মধ্যে দেবো টক দই,
আমি আর হাজবেন্ড খাবো, কেউ খাবে না টক দই। এই যে টক দই, আর নেব একটু বিটনুন, আর নেব গোলমরিচ। ঠিক আছে, খেয়ে দেখবে। এর মধ্যে তোমরা পেঁয়াজও দিতে পারো, কাঁচা লঙ্কা দিতে পারো, সবই দেবো। বাট আমি এখানে রাতে পেঁয়াজটা দেবো না, কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু কাঁচা লঙ্কা দেবো না যেহেতু আমি গোলমরিচ দিয়েছি। ঠিক আছে, তো চলো ডিনারের মেনুটা একবার দেখিয়ে দিই। এই যে হলো আলু ভাজা, একটা পেঁয়াজের টুকরো, এখানে চিলি চিকেন রয়েছে। ঠিক আছে, এখানে আমার পাঁপড় শাঁকা, শুধু আমিই খাবো, পাঁপড়টা শাঁকা, ভাজা নয় কিন্তু। এখানে রয়েছে রুটি, আর এখানে যে রায়তাটা করে রেখেছিলাম সেই রায়তা। ব্যাস, এই দিয়ে আজকে আমাদের ডিনার কমপ্লিট। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন হয়েছে। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে, টাটা।